দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অলকন উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় বয়স্কদের রোজা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার চৌধুরী তামান্না তাবাসসুম, সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের সকলেরই বৃদ্ধ মা বাবা রয়েছে, বা দেখা যাচ্ছে বড় বোন বড় ভাইয়েরও অনেকে দেখা যাচ্ছে যে বৃদ্ধ হয়ে গিয়েছে। এই যে বয়স্করা, তাদের মনের মধ্যে এক ধরনের শঙ্কা, তারা কি আদৌ রোজা রাখতে পারবে কিনা, বা রোজা রাখলে তাদের কি কি সমস্যা হবে, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার চৌধুরী তামান্না তাবাসসুম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। একটু প্রথমেই যেটা আসলে জানতে চাইছি, যেটা সকলের প্রশ্ন, আসলে বয়স্ক রোগীরা কি আসলে রোজা রাখতে পারবে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন। আসলে যে বয়স্ক হলেই রোজা রাখতে পারবে না, ব্যাপারটা তেমন নয়। একজন যদি সুস্থ থাকেন তাহলে কেন রোজা রাখতে পারবেন না? এমনকি বয়স্ক ব্যক্তিদের যাদের অনেক ক্রনিক ইলনেস থাকে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশারের সমস্যা থাকে, কিছু মেডিসিন নেওয়া লাগে, তারাও কিন্তু সঠিক পরিকল্পনা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিরাপদভাবে রোজা রাখতে পারবেন। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে একটু বেশি আসলে সতর্ক হতে হবে? কোন কোন ডিজিজ থাকলে তাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করা আসলে উচিত? দেখুন, এজিং এর সাথে সাথে তো আসলে আমাদের ফিজিক্যাল ক্যাপাসিটি বা সহনশীলতা একটু কমে যায়। তো যে কোনো বয়স্ক ব্যক্তি যদি রোজা রাখেন, কিছু কিছু বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে। যেমন তাদের খুব সহজে পানি শূন্যতা হয়ে যেতে পারে, তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা লবণের পরিমাণে তারতম্য ঘটতে পারে শরীরে, বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকবে বা যারা ব্লাড প্রেশারের কিছু মেডিসিন নিয়ে থাকেন, যেমন ডায়াবেটিক্স, বা যাদের কিডনি সমস্যা আছে, এদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা গুরুতর হৃদরোগ আছেন, বিভিন্ন ধরনের মেডিসিন লাগছে, যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে বা বিভিন্ন ধরনের মেডিসিন লাগছে, এদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, ওনার পরামর্শ অনুযায়ী যদি চলে, সেক্ষেত্রেও দেখা যায় যে জটিলতা এড়ানো সম্ভব। জি, সেক্ষেত্রে যেটা করা উচিত যে বয়স্ক ব্যক্তিদের, বিশেষ করে যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বিভিন্ন ধরনের মেডিসিন লাগছে, তারা অবশ্যই রোজার বেশ কিছুদিন আগে আমরা এইসব বিষয় নিয়ে, রোগ নিয়ে পরবর্তী অংশে অবশ্যই বিস্তারিত আলাপ করবো। আমরা প্রথমেই জানতে চাইছি যে এই যে সাধারণ যেটা জিজ্ঞাসা, যদি বয়স্ক রোগীরা যদি রোজা রাখে, তাদের খাবারটা কেমন হবে, বিশেষ করে সাহারিটা কেমন হবে, ইফতারটা কেমন হবে, এটা যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে, এটা আসলে শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য না। আমাদের কিন্তু দেখা যায় যে খাদ্যাভ্যাসটা রোজার সময় আমরা আরো বেশি খারাপ করে ফেলি। আমরা ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া তেল জাতীয় খাবার খাই, অনেক বেশি সুগারি ড্রিঙ্ক, সুগারি জিলাপি, এই ধরনের খাবার খাই, বাইরের খাবার কিনে খাচ্ছি। এবং সেহরিতে যেটা করতে হবে, অনেকে যেটা করেন যে সেহরি স্কিপ করেন, রাতের বেলা একবারে খেয়ে শুয়ে পড়েন। এই ধরনের এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। এটা শুধু বয়স্কদের জন্য না, সবার জন্যই সেম। আর বয়স্কদের ক্ষেত্রে যেহেতু তাদের ক্রনিক ইলনেসগুলো বেশি থাকে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, অনেকের কিডনি ডিজিজ থাকতে পারে, অনেকের ব্লাড প্রেশার থাকতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাসটা সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। যেমন যেটা আমরা করতে পারি যে সাহারিতে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা বলে, যে ধরনের কার্বোহাইড্রেট বা শর্করাটা অনেকক্ষণ ধরে আমাদের পেটে থাকে, যেমন সেটা ভাত হতে পারে, যেমন রাইস, সেটা ব্রাউন রাইস হতে পারে, ব্রাউন একটা রুটি হতে পারে, ওটস হতে পারে। এই ধরনেরগুলো যদি আমরা সেরিতে নেই, তাহলে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোর সাথে সাথে আমাদের কিছু প্রোটিনও নিতে হবে, যেন আমাদের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। বয়স্কদের জন্য এটা আরও বেশি জরুরি, যেমন ডিম, ডাল, এই ধরনের যে প্রোটিন, চিকেন, মুরগি, এগুলো খেতে হবে, মানে ভালো প্রোটিন যেগুলো, সেগুলো খেতে হবে। তো এবং বেশি করে একটু পানি খাওয়া। সেরিতেই যে আমরা একসাথে 5-6 গ্লাস পানি খেয়ে ফেলা সম্ভব, এটা তো পসিবল না। কারণ 5-6 গ্লাস পানি খেয়ে ফেলে দেখা যায় যে একটা ডিসকমফোর্ট হয়। সে কারণে ইফতারের পর থেকে সেরি পর্যন্ত ধীরে ধীরে আমাদের 6 থেকে 8 গ্লাস পানি খেয়ে ফেলতে হবে। 24 ঘন্টা টোটাল কতটুকু পানি খাওয়া প্রয়োজন? 2 থেকে 3 লিটার। কিন্তু যদি কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং হৃদরোগ থাকলে তখন কিন্তু অনেক সময় আমরা পানি কিছুটা রেস্ট্রিকশন করে দিই। অর্থাৎ ঢালাওভাবে সকলের যে 2 থেকে 3 লিটারের সকলের জন্য আসলে সকলের জন্য প্রযোজ্য না। হৃদরোগ রয়েছে বিশেষ করে, এবং কিডনি সমস্যা রয়েছে, তাদের চিকিৎসক তারা ঠিক করে দেবেন যে তার স্টেজ অনুযায়ী তার কিডনির কতটুকু ফাংশন আছে, কতটুকু পানি তার কিডনি আসলে লোডটা নিতে পারবে, হার্ট নিতে পারবে, সেটা অনুযায়ী ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন হবে এটা, যে তাদের ক্ষেত্রে যাদের কোমরবিডিটি আছে। আর সুস্থ স্বাভাবিক হলে 2 থেকে 3 লিটার এরকম হলে। আবার গরমের দিন হলে আলাদা কথা। এখন যেমন খুব একটা গরম এখনো পড়েনি, খুব যদি গরম হয়, ডিহাইড্রেশন হয়ে যায়, সেই অনুযায়ী পানি খেতে হবে। এছাড়া প্রস্রাবের পরিমাণটা একটু খেয়াল করতে হবে, যে ইফতারের পর প্রস্রাবের পরিমাণটা ঠিকঠাক মতো আছে কিনা, সেই অনুযায়ী পানিটাকে অ্যাডজাস্ট করে নেওয়া। আচ্ছা, এই সময় দেখা যাচ্ছে, আপনার পানির কথা তো বললেন, ঘুম একটা, এই বয়স্কদের তো এমনিতেই দেখা যাচ্ছে এমনিতেই ঘুমের বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটে,
ঠিকমতো ঘুম হয় না, এই যে ঘুমের ব্যবস্থাপনাটার জন্য কি করণীয়? আর ঘুমের ব্যবস্থাপনার জন্য যেটা করতে হবে, একদম প্রথমে অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে কি যে আমি সেহরি পর্যন্ত জেগে থাকবো। হ্যাঁ, বয়স্করা হয়তো অনেকে করেন না, বাট ইয়াংদের মধ্যে এটা খুব টেন্ডেন্সি থাকে। আবার অনেকে দেখা যায় যে ইফতারির পর পর খুব লেট করে ঘুমাতে যায়। এটা করা যাবে না। ঘুমটা যদি ব্যালেন্স করতে চায় তাহলে অবশ্যই এশার নামাজ তারাবিটা শেষ করে যত দ্রুত সম্ভব একটা হালকা স্ন্যাক্স বা যেটা ডিনার হিসেবে নিতে চান নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। এবং সেহরির পরেও যদি পসিবল হয় 1-2 ঘন্টা একটু ঘুমালে ভালো হবে। যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রেও, যে আমাদের তো এখন সেহরি মোটামুটি কটার দিকে শেষ হয়, 5টা 10 11 এরকমের পরে, তো অ্যাটলিস্ট 7টা 7:30 পর্যন্ত, মানে টোটালি যদি 6 আওয়ার স্লিপ অবশ্যই সবার জন্য জরুরি। আচ্ছা, এই সময়ে দেখা যাচ্ছে যে অনেকের ব্যায়াম করার সময়টা নিয়ে একটু বিভ্রান্তিতে থাকেন যে আসলে কোন সময়ে ব্যায়াম করবেন বা রোজা রেখে আসলে ব্যায়াম করা উচিত কিনা। এখন আসলে যারা বয়স্ক ব্যক্তি বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আসলে নিজের ফিজিক্যাল ক্যাপাসিটি কতটুকু এটা বুঝে করতে হবে। যেমন আমি যদি সাডেন রোজার সময় এক্সারসাইজটা বাড়াই দিই, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু রক্তে শর্করার পরিমাণটা বিপজ্জনক ক্ষেত্রে নেমে যেতে পারে। এটাতে শুধু ইনসুলিন বা ডায়াবেটিক ড্রাগের উপর ডিপেন্ড করে তা না, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরও ডিপেন্ড করে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জোর যদি অনেক বেশি হয়ে যায় তো খুব বেশি পরিশ্রম আমার মনে হয় রোজা রেখে প্রয়োজন নেই। আবার ডিহাইড্রেশনের একটা চান্স থাকে বয়স্কদের ক্ষেত্রে, যে আমি খুব গরমে অনেক বেশি হাঁটাহাঁটি করলাম রোদে, তখন কিন্তু পানি শূন্যতা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো ইফতারির পরে আরেকটা টেন্ডেন্সি আমাদের থাকে কি যে আমরা খেয়েই সঙ্গে সঙ্গে অনেকে শুয়ে পড়ি। এটা একদমই করা উচিত না। এটা থেকে কিন্তু বুক জ্বালা পোড়া, অ্যাসিডিটি এগুলো হতে পারে। এছাড়া ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে শর্করার পরিমাণটা হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যেটা করা উচিত আমার মনে হয় যেটা, যে ইফতারির পরে 15-20 মিনিটের একটা হাঁটাহাঁটি যদি করে এটাই সবচেয়ে সেফ হয়, কারণ ওই সময় সে চাইলে পানিও খেতে পারবে। আমরা বেশ কয়েকবার বলেছেন যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের কথায়, পানি শূন্যতার লক্ষণগুলো কি কি এবং পানি শূন্য যদি হয়ে যায় তখন কি করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। জি। বিরতির পর ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বয়স্কদের রোজা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম যে পানি শূন্যতার কথা, ডিহাইড্রেশন যেটা বলে থাকি, যে পানি শূন্যতা আসলে কি কি লক্ষণ দেখে একজন বয়স্ক মানুষ বুঝবে যে না উনি বোধহয় পানি শূন্যতার দিকে আগাচ্ছেন, ওরা একটু সতর্ক হওয়া উচিত। আচ্ছা, প্রথমে তো যেটা হবে যে একটু দুর্বল লাগতে পারে। পানি শূন্যতাটা যদি খুব মাইল্ড হয় তখন হয়তো আমাদের টাংটা একটু ড্রাই হয়ে যাবে। তার কাছে মনে হবে যে আমার পানি পিপাসা লাগছে। পানি শূন্যতার প্রথম লক্ষণই তো যে আমার একটা পানি খেতে ইচ্ছা করছে বা আমার মনে হচ্ছে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, এটা একটা। আবার একটা খুব ভালো প্যারামিটার হচ্ছে প্রস্রাবের পরিমাণটা কেমন আছে। প্রস্রাবের পরিমাণ ইউজুয়াল আমাদের যেমন হয় সেমনটা হচ্ছে কিনা, প্রস্রাবের পরিমাণটা দেখেও সে আইডিয়া করতে পারে। আর যদি খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায় উইথ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে সোডিয়াম পটাশিয়াম এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো যদি তারতম্য হয়ে যায় তখন কিন্তু কিছুটা বিভ্রান্তি, কনফিউশন এই ধরনের, তারপর হাত পা ক্র্যাম্পিং করা এই ধরনের, তারপর বা ব্রেইন হঠাৎ করে ফগি বা ব্ল্যাঙ্ক লাগতে শুরু করা এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে খুব যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায়। এই সময় আসলে যদি কারো হয়ে যায় আসলে করণীয় কি? ওই সময় বয়স্কদের কোন সময় রোজা কন্টিনিউ করবে না অন্য না, কোনো যদি ইয়ে করে? সাথে কোনো এমন ডিজিজের হিস্ট্রি থাকে যে ডায়াবেটিস আছে, তারপর হচ্ছে গিয়ে ব্লাড প্রেশারের ওষুধ খায়, উনি ডায়াবেটিক্স খায়, বা কিডনি সমস্যা বিশেষ করে যেটা এই ধরনের থাকলে অবশ্যই যদি মনে করে যে বিশেষ করে জ্ঞানের মাত্রাটা যখন তারতম্য হওয়া শুরু হয়ে যায়, বিভ্রান্তি শুরু হয়ে যায়, ওই সময় কিন্তু অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে। কারণ ইসলামেও এটা আমাদের বিধান আছে যে যখন কেউ গুরুতর অসুস্থ বোধ করবে, বিশেষ করে বয়স্করা বা যাদের অলরেডি কিছু গুরুতর রোগ নিয়ে তারা ডিল করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই রোজা ভাঙতে হবে। আচ্ছা, এই যে আমরা বলছি যে বারবারই যে বয়স্কদের ডায়াবেটিস তো মোটামুটি অনেক ক্ষেত্রেই থাকে, যাদের ডায়াবেটিস রয়েছে বয়স্ক রোগ তাদের ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কি, তাদের ক্ষেত্রে খাবারের বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমেই তো ডায়াবেটিসটা আসলে কতটুকু নিয়ন্ত্রণে আছে, যে কারেন্টলি আমার ফিজিক্যাল কন্ডিশনটা কি বা আমার ডায়াবেটিসটা কতটুকু নিয়ন্ত্রণে আছে এটা ডিপেন্ড করছে। এটার উপর ডিপেন্ড করে আমরা আসলে প্ল্যানগুলো দিয়ে থাকি। মেডিসিন অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ আগে যে একটা সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা চেক আপ করে দেখে নিতে পারে যে ব্লাড সুগারটা কেমন আছে। আচ্ছা। এটা দেখে পরবর্তীতে আমরা মানে ওষুধগুলো অ্যাডজাস্ট করে দেওয়া, এবং খাবারের সময় অবশ্যই সে ডায়াবেটিক ফুডই খাবে। আচ্ছা। এমন না যে সেই ইফতারিতে আসলে অনেক বেশি জিলাপি খেলো বা ওই সময় মনে করলো যে আমি তো সারাদিন খাই নাই, এখন আমি অনেক মিষ্টি খেয়ে ফেললি, কি এটা করা যাবে না। প্রথমত তাকে ডায়াবেটি মেনটেন করতে হবে। আর লাস্ট হচ্ছে সে ডিনার স্কিপ করবে না। যদি সে বিশেষ করে ইনসুলিনে থাকে, আমরা যেটা করি যে ইফতারির পর ডিরেক্ট সেহরিতে চলে যাই, বাট ইনসুলিন রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে না এই কাজ করাটা। কারণ
একটা লম্বা গ্যাপ দিলে তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার পরিমাণ কমে অর্থাৎ যাওয়ার অনেকে একটা যেটা চান্স করে যে থাকবে। রাতের খাবারটা খান না, এই যে 9টা থেকে 11টা বা এই সময়, সেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে করা উচিত হবে না, বিশেষ করে যারা ইনসুলিন নিয়ে থাকেন। তারা অনেক যদি বিগ মিল না নিতে চান, যে না আমি ভাত খাবো না, তারা স্মল ফ্রিকোয়েন্ট মিল নিতে পারে। যে ইফতারির পরে আমি একটা মোটামুটি মিল নিয়ে আমরা তো মাগরিবের নামাজ পড়ি, তারপর আবার কিছুটা খাওয়া দাওয়ার পর আমরা তারাবি পড়ি, এরপর যে উনি একটা হালকা স্ন্যাক্স বা কিছু ডিনার হিসেবে নিয়ে তারপর ঘুমাতে যাবেন। আর সেরই কোনোভাবেই ওনার স্কিপ করা ঠিক হবে না। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কি কোনো ইনসুলিনের ডোজ কি একই থাকে না, আপনি এরকম একটু না, অ্যাডজাস্ট আমরা করেন? অবশ্যই ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে হয়। এটা এক একটা জন্য এক এক রকম, যদি শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং নাকি প্রি মিক্সড, যারা 2 বেলা নিচ্ছেন তাদের জন্য একরকম, যারা 3 বেলা নিচ্ছেন তাদের জন্য একরকম। আচ্ছা। এবং সেটা অবশ্যই সেহরি এবং ইফতারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো যেটা করতে হয় ইউজুয়ালি, যে কিছুটা ডোজ রিডাকশন লাগে, বিশেষ করে যেটা হচ্ছে নাইট ডোজ, সেটা আমরা সেহরিতে নিই, সেহরির আগে যেটা নিই সেটাতে কিছুটা রিডাকশন লাগে। আর মর্নিং ডোজটা ইউজুয়ালি আমরা সেমই ইফতারির পরে দিতে পারি, ইফতারের আগে দিতে পারি। হ্যাঁ, এবং যেটা বলা হয়ে থাকে যে সেফটির জন্য যে মনিটর করতে হবে ব্লাড সুগারটা, বিশেষ করে যারা ইনসুলিন নেন। এটা কিন্তু তারা রোজা রেখেও মনিটর কিছুটা করতে পারবেন, এটা একেবারে যে করতে পারবেন না তা না। তো এটা ইফতারের আগে আসলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে কিনা, বা যখন কোনো খারাপ লাগবে, হাইপোগ্লাইসেমিয়া যে সাইন সিমটমগুলো, এগুলো সম্পর্কে অবগত থাকতে হবে রুগীকে নিজে। আচ্ছা, এই যে আপনি কথা বললেন যে হাইপোগ্লাইসেমিয়া দেখা যাচ্ছে যে একটা, আমরা বলছি যে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকার বিষয়টা, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরও অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। হাইপোগ্লাইসেমিয়ার যে লক্ষণগুলো কি কি, ব্যবস্থাপনা কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বয়স্কদের রোজা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার চৌধুরী তামান্না তাবাসসুম। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে গ্লুকোজ কমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ কমে যাওয়াটাও তো আসলে একটা জটিলতা তৈরি করে। ডায়াবেটিসের একটা অন্যতম কমপ্লিকেশন। এটার আসলে লক্ষণগুলি কি কি? আচ্ছা, একদম প্রথমেই যে লক্ষণটা বোঝা যাবে যে একটা খুব ক্ষুধা লাগতে পারে, তারপর হচ্ছে কনফিউশন বা বিভ্রান্তি হতে পারে, হাত পা কাঁপতে পারে, তারপর খুব সোয়েটিং হতে পারে, খুব ঘামতে পারে পেশেন্ট সাডেন, যে সুগারটা যদি ডেঞ্জার লেভেলে নিচে চলে যায়, এবং সেটা যদি খুবই সিরিয়াস মাত্রার কমে যায়, তাহলে কিন্তু ইভেন পেশেন্ট আনকনশাস, মানে জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। তো প্রথম দিকেই যখন পেশেন্ট নিজেই বুঝতে পারবেন যে আমার হঠাৎ করে খুব সোয়েটিং হচ্ছে, বা আমার দেখা যাবে যে কাজ করার সময় সেটাতে ক্লামজি হয়ে যাবে কাজগুলো, এবং কথা জড়াই যেতে পারে, হাত পা কাঁপতে পারে, এই ধরনের হলেই কিন্তু সঙ্গে সঙ্গে সুগারের পরিমাণটা আপনাকে চেক করতে হবে। চেক করে যদি আপনি দেখেন যে এটা ডেঞ্জার লেভেলের নিচে, তাহলে সঙ্গে সঙ্গে রোজা রেখে কিছু খেয়ে ফেলতে হবে। আচ্ছা, অর্থাৎ এই সময় যদি দেখা যায় যে সাথে যারা আশেপাশে থাকবেন তারাও যদি এই লক্ষণগুলি জানেন, আমার মনে হয় তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবেন। জি, বিশেষ করে যদি রোগী নিজে বুঝতে না পারে, তার আগেই যদি রোগী জ্ঞান হারিয়ে ফেলে, তখন তো অবশ্যই যে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে এটা ডিল করতে হবে। সঙ্গে সঙ্গে সুগারটা দেখে জিহ্বার নিচে বা কোথাও চিনির পানি বা চকলেট বা সুগার এগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এটাতে গেলে ডায়াবেটিসের কথা, একটা বড় অংশই আবার দেখা যায় কিডনির বিভিন্ন জটিলতার ভোগেন। কিডনি রোগীদের, যারা বয়স্ক রোগী, আবার কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? আচ্ছা, যেটা প্রথমেই বললাম যে কিডনি তো বিভিন্ন স্টেজ থাকে। যদি আর্লি স্টেজ কিডনি ডিজিজ হয়, তাহলে এটা সম্পূর্ণরূপে এভাবে মানা নাই যে রোজা রাখতে পারবে না। আর যেটা সবসময় বলছি যে রোজার আগে আসলে কারেন্ট কন্ডিশনটা, ফিজিক্যাল কন্ডিশনটা কেমন আছে, ওই সময় আসলে কিডনির মাত্রাটা কেমন আছে, বা ওই সময় ওনার ফিজিক্যাল অ্যাবিলিটিটা কেমন আছে, এটা দেখে আমরা আসলে বলে থাকি যে রোজার জন্য ফিট কিনা। তো একজন কিডনি রোগীর অবশ্যই চিকিৎসকের বা একজন নেফ্রোলজিস্টের পরামর্শ অবশ্যই রোজার আগে নিতে হবে, এবং তার থেকে ফিটনেসটা এটা নিয়ে নিতে হবে যে হ্যাঁ আমি রোজা রাখতে পারবো। যারা ধরেন ডায়ালিসিস করছে রেগুলার, তাদের ক্ষেত্রে কি আসলে রোজা আসলে রাখা এন্ড সম্ভব? স্টেজ রেনাল ডিজিজে যে আমরা ডায়ালাইসিস করি, তো এই সময় যেটা হয় যে ডায়ালাইসিসে পেশেন্টদের পানি শূন্যতা হওয়ার বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা আমরা বলছি সোডিয়াম পটাশিয়ামের তারতম্য হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এন্ড স্টেজ যে ডিজিজ বা টার্মিনাল কিডনি ডিজিজগুলোতে যারা বিশেষ করে ডায়ালাইসিস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু না করা হয়। হ্যাঁ, তারপরেও যদি কেউ খুব আগ্রহ প্রকাশ করেন, তাকে অবশ্যই তার নেফ্রোলজিস্ট থেকেই এটার ফিটনেসটা নিতে হবে যে আমি রাখতে পারবো কিনা। আচ্ছা। এবং রাখলেও সেটা খুবই কশাসলি রাখতে হবে। আচ্ছা। এবং বিশেষ করে ডায়ালাইসিসের দিনগুলোতে আমরা আসলে মানাই করে থাকি যে আচ্ছা। পসিবল হবে না। আচ্ছা, এই যে বয়স হয়ে গেলে তো বিভিন্ন রোগ আসলে বাসা বাঁধে, কারো দেখা যাচ্ছে কিডনির সমস্যা থাকে, কারো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকতে পারে। এই যে এগুলোর জন্য তো একটা সমন্বিত আসলে চিকিৎসা ব্যবস্থার দরকার। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে রয়েছেন, আপনাদের ওখানে যে মেডিসিন বিভাগে বা আপনাদের হাসপাতালে এই যে সমন্বিত ব্যবস্থাপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে, একটু যদি বলতেন। আমাদের সমন্বিত ব্যবস্থা সবই রয়েছে, যেমন ইন্টারনাল মেডিসিনের সাথে অ্যালাইড যে বিভাগগুলো, যেমন নেফ্রোলজি বিভাগ,
রেসপিরেটরি মেডিসিন বিভাগ, কার্ডিওলজি বিভাগ সবগুলো রয়েছে, এমনকি এন্ডোক্রাইনোলজিস্ট রয়েছে যাদের কাছে যে আসলে আমরা রোজার আগে ডায়াবেটিসের যে ইনসুলিন ডোজ বা ওরাল মেডিকেশনের ডোজ এগুলো অ্যাডজাস্ট করতে পারি। তারপর যদি কেউ খুব গুরুতর অবস্থা আসে সেজন্য আমাদের ইমার্জেন্সি বিভাগ রয়েছে, ইমার্জেন্সি বিভাগ থেকে ইনডোর বিভাগ রয়েছে। ইমার্জেন্সি বিভাগ যদি মনে করে যে পেশেন্টের ভর্তি থেকে চিকিৎসা নেওয়া লাগবে তাহলে সেটাও পসিবল। অর্থাৎ সব ধরনের একটা চিকিৎসা। সমন্বিত জি। আধুনিক সকল চিকিৎসা তারপর ব্যবস্থা আপনাদের সিসিইউ, এখানে রয়েছে। আইসিইউ, এসডিইউ, সার্জিক্যাল আইসিইউ সব ধরনেরই রয়েছে। আচ্ছা, একটু যদি বলতেন, আমরা যেটা হাইপার টেনশনের কথা বলছি, বয়স্কদের অনেকেরও দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ রয়েছে। উচ্চ রক্তচাপ যদি থাকে একজন বয়স্ক মানুষের, সেই ক্ষেত্রে আসলে তিনি কি করতে পারেন? উচ্চ রক্তচাপ থাকলে প্রথমেই যেটা বললাম যে রোজার আগেই একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সেটা যদি আনকন্ট্রোল থাকে, মানে মেডিকেশনগুলো অ্যাডজাস্ট করে নেওয়া, যে কোনটা সেহরিতে খাবেন, কোনটা ইফতারে খাবেন, এগুলো ঠিক করে নেওয়া। এবং যদি যেটা বললাম যে দুর্বল লাগে, যদি খারাপ লাগে, যেমন রক্তচাপ তারতম্য হতে পারে, খুব বেশি লো হয়ে যেতে পারে, খুব বেশি হাইও হয়ে যেতে পারে। যেহেতু সারাদিন আমরা পানি না খেয়ে থাকি, ইলেকট্রোলাইটস বডিতে একটু কমে যায়, লো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ব্লাড প্রেশারটাকে মনিটর করা, নিয়মিত মনিটর করা রোজার সময়, রোজা রেখেও, ইভেন ইফতারির পরে বা রাতে যখনই সময় পাওয়া যায়, বা যখন বিশেষ করে খারাপ লাগবে, যে খুব মাথা ঘোরাচ্ছে, ডিজি লাগছে, এই সময়গুলোতে অবশ্যই তাদের তখন মনিটর করতে হবে ব্লাড প্রেশারটা। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে যে স্ট্যান্ডিং করা, আমরা সাধারণভাবে সবাই বলে থাকি রিং পরানো, তারা রোজা রাখতে পারবেন কিনা, বা রোজা রাখতে কি কি তাদের সতর্কতা অবলম্বন তারা করতে যদি হবে? সুস্থ থাকেন রোজা রাখতে পারবেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোগ্লিসারিন স্প্রের প্রয়োজন হতে পারে অনেক সময়, অ্যানজাইনা যদি হয়। তো আমাদের কিন্তু নাইট্রোগ্লিসারিন দীর্ঘ সময় রিলিজ হবে এই ধরনের মেডিসিনও আছে। তো একেবারে যে রাখতে পারবেন না তা না, কিন্তু যদি অবস্থা খুব গুরুতর থাকে, হার্ট ফেলিউর থাকে, হার্টের ফাংশনটা অনেক বেশি কমে যেয়ে থাকে, তখন চিকিৎসক দেখে নিজেই মানা করবেন যে না, আচ্ছা। আপনি হয়তো এবার রাখতে পারবেন না। কিন্তু যারা আচ্ছা। মোটামুটি সুস্থ আছে, নিয়ন্ত্রণে আছেন, অনেকের অনেক ইয়াং বয়সেও তো স্টেন্টিং লাগে, হ্যাঁ, তো তারা যদি সুস্থ থাকেন বা একটা আইডিয়াল লাইফের মাধ্যমে নিয়ন্ত্রণে থাকেন তাহলে তারা রাখতে পারবেন। আচ্ছা। কিন্তু সেক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে আমার সাডেন বুকে ব্যথা করছে, আমার একটা নাইট্রোগ্লিসারিন স্প্রে লাগবে, এই ধরনের স্প্রে ইনহেলারগুলোর মধ্যে আসলে মতভেদ আছে যে দিলে রোজা ভেঙে যাবে কি যাবে না। কিন্তু যার যখন বিপজ্জনক অবস্থা তৈরি হবে যে আমার বুকে ব্যথা করছে, আমার এখন নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে হবে, তখন কিন্তু ভেঙে যাবে কি যাবে না ওই সেইটা বিষয়টার আসলে আগে কিন্তু আমাকে স্প্রেটা আসলে দিতে হবে। যেটা হ্যাঁ, জীবন নিয়ে প্রশ্ন, জি। এবং আমরা আমাদের আল্লাহ অবশ্যই এটা রোজাকে তো সহজ করে, আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেননি। সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিব, যে যেখানে লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন, সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের জি। ব্যবস্থা নিতে হবে। একদম ছোট করে যদি বলতেন, অ্যাসিডিটি দেখা যাচ্ছে খুব বড় ধরনের সমস্যা। আমরা সাধারণত আমাদের বয়সীরা বা আর ইয়াংরা কিছু খেলে অ্যাসিড হয় না, কিন্তু বয়স্কদের আমরা দেখি যে হয়ে যায়। আমরা খুব 30 সেকেন্ডের মধ্যে যদি একটু বলেন এটা অ্যাসিডিটি পুরোপুরি হতে। আমাদের লাইফস্টাইল এবং ডায়েট স্টাইলের উপর ডিপেন্ড করে। আমি যেটা বললাম যে ইফতারের সময় আমরা খুব ভাজা পোড়া খাই, তেল জাতীয় জিনিস খাই, এটা কমিয়ে দেয়া। তারপর হচ্ছে গিয়ে যেটা বলি যে ইফতারির সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, সেটা না করে একটু হাঁটাহাঁটি করা উচিত, এটা একটা। তারপর হচ্ছে অ্যাসিডিটির সমস্যা এখন বেশিরভাগই ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর রোগী পেয়ে থাকি অ্যাসিডিটির, যাদের আগে থেকে অ্যাসিডিটি থাকে। তো ইফতারের পরে কিন্তু মোস্টলি এই যে আমাদের খাদ্যাভ্যাসটা, খাদ্যাভ্যাস যদি জি। আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এই যে ইফতারি খাওয়ার পরপরই শুয়ে যাওয়া, এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অ্যাসিডিটির সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার চৌধুরী তামান্না তাবাসসুম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি চৌধুরী তামান্না তাবাসসুম বলছিলেন যে বয়স্কদের কিন্তু রোজা রাখতে মানা নেই। ওনারা যদি একটু নিয়ম মেনে চলেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলেন, এবং যার যে রোগ রয়েছে সেগুলি যদি নিয়ন্ত্রণে থাকে, কিন্তু খুব সুন্দরভাবে সুস্থ থেকেও কিন্তু এই সময়ে বয়স্করা রোজা রাখতে পারবেন। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।